জানাচ্ছি আজ ৩০ সেপ্টেম্বর সোমবারের বিশেষ সংবাদ। যারা সারাদিন কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য এই সময় একত্রে সংবাদগুলো জানার বিশেষ এই আয়োজন মাস্টারি সংবাদের। সংবাদের শিরোনাম: দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প ডক্টর ইউনূসের। ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী সরকার। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় ৩৫ প্রত্যাশীদের প্রতিনিধি দল। আশুলিয়ায় সংঘর্ষে শ্রমিক নিহত, গুলিবিদ্ধ ৫। সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেপ্তার। বরিশালের আদালত পরিদর্শনে প্রধান বিচারপতি। সাইবার আইনের মামলা প্রত্যাহার, মুক্তি পাচ্ছেন গ্রেফতারকৃতরা। শাস্তি পাচ্ছেন ১৭ উপসচিব। যুবরাজ সালমানের সফরে ঢাকা রিয়াদ সম্পর্ক সুদৃঢ় হবে। ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ২ ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল ইরান। নিরাপত্তায় সন্তুষ্ট, সিরিজ খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত সংবাদ। দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প ডক্টর ইউনূসের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রফেসর ইউনূস নিউ ইয়র্কের টোকিও ভিত্তিক নিউজ আউটলেট এনএইচকে ওয়ার্ল্ডের সাথে এক সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকার প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠান করবে। ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী সরকার। চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার। আজ সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম একথা বলেন। বৈষম্য বিরোধী শিক্ষার্থী জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য মেডিকেল টিম পাঠানোয় চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির প্রসারে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন উপদেষ্টা। এ সময় বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, যা সামনের দিকে আরও উন্নত হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাই থাকুক, বাংলাদেশ চীন সম্পর্ক অটুট থাকবে বলেও তিনি মন্তব্য করেন। উপদেষ্টা নাহিদ ইসলামকে চীন সফরের আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, চীন বিশ্বাস করে অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারবে। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় ৩৫ প্রত্যাশীদের প্রতিনিধি দল। চাকুরিতে প্রবেশের সময়সীমা ৩৫ বছরের দাবিতে আন্দোলনকারীরা সকাল থেকে শাহবাগ এলাকায় আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং সাক্ষাতের জন্য ১ ঘণ্টার আলটিমেটাম দেন। সে প্রেক্ষিতে আজ বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাসভবন যমুনায় প্রবেশ করেছেন সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে আন্দোলনরতদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের এক সদস্য জানিয়েছেন, সাক্ষাৎ শেষে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তারা। আশুলিয়ায় সংঘর্ষে শ্রমিক নিহত, গুলিবিদ্ধ ৫। সাভারের আশুলিয়ায় বিক্ষোভের জেরে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ১ জন শ্রমিক মারা গেছেন এবং আরও ৫ জন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ শ্রমিক। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ৫টি গাড়ি ভাঙচুর করেন। শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপারসহ যৌথ বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন। আজ বেলা 11:30টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জিরাবো এলাকায় আন্দোলনের এক পর্যায়ে মণ্ডল গ্রুপের কারখানার সামনে এ ঘটনা ঘটে। সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেপ্তার। সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জের ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তারা সেখানে আত্মগোপনে ছিলেন।
সোমবার র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশালের আদালত পরিদর্শনে প্রধান বিচারপতি। বরিশালের আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বরিশাল সফরের অংশ হিসেবে সোমবার সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত সহ অন্যান্য আদালত পরিদর্শন করেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বরিশাল জেলা ও দায়রা জজ সহ অন্যান্য বিচারকরা। পরে তিনি বরিশাল জেলা ও দায়রা জজ, বরিশাল মেট্রোপলিটন আদালত সহ বিভিন্ন আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি আদালত চত্বরে বিচারকদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন। সাইবার আইনের মামলা প্রত্যাহার, মুক্তি পাচ্ছেন গ্রেফতারকৃতরা। সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। ডিজিটাল মাধ্যমে মুক্ত মত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে স্পিচ অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমান সরকার স্পিচ অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ১৩৪০টি স্পিচ অফেন্স সম্পর্কিত মামলার মধ্যে বিচারাধীন ৮৭৯টি মামলা আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রত্যাহার করা হবে। তাছাড়া এসব মামলায় কেউ গ্রেপ্তার হয়ে থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন। শাস্তি পাচ্ছেন ১৭ উপসচিব। জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সচিবালয়ের হট্টগোলের ঘটনায় ১৭ জন উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি। আজ সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। জানা যায়, জেলা প্রশাসক পদে পদায়নের দাবিতে গত ১০ সেপ্টেম্বর সচিবালয়ে দিনভর হট্টগোল করেছেন এসব উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা। কয়েক ঘণ্টা হট্টগোল চলার পর বিকাল ৫:৩০টার দিকে তারা মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের কক্ষে প্রবেশ করেন। সেখানেও প্রায় আধা ঘণ্টা হট্টগোল চলে। পরে সন্ধ্যা ৬টার দিকে ডিসি হিসেবে পদায়নের আশ্বাস পেয়ে তারা মন্ত্রিপরিষদ সচিবের কক্ষ ত্যাগ করেন। পরে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যুবরাজ সালমানের সফরে ঢাকা-রিয়াদ সম্পর্ক সুদৃঢ় হবে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন বাংলাদেশ সফর নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় অংশীদারত্বকে আরও জোরদার করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকায় সৌদি আরবের দূতাবাস আয়োজিত দেশটির ৯৪তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ হোসেন একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা অধীর আগ্রহে যুবরাজ সালমানের সফরের অপেক্ষা করছি। তার এ সফরের মাধ্যমে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। দুই দেশের মধ্যে গভীর বন্ধনের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারত্বের বিকাশ ঘটেছে। দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনেরও প্রস্তুতি নিচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমরা একটি কৌশলগত অংশীদারত্ব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কুয়ালালামপুরের বাংলাদেশের হাইকমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে। অক্টোবরের প্রথম সপ্তাহে তার ঢাকায় আসার কথা রয়েছে। কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এই সফরে শ্রমবাজার ইস্যুতে সুখবর পেতে পারে বাংলাদেশ। দুই ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল ইরান। সশস্ত্র ডাকাতির সময় একজন পুলিশ অফিসারকে হত্যার অভিযোগে জনসম্মুখে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের বিচার বিভাগ। ইরানি কর্তৃপক্ষ সোমবার এই তথ্য জানিয়েছে। স্থানীয় প্রসিকিউটরের বরাত দিয়ে বিচার বিভাগের মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য মার্কাজি প্রদেশের খোমেন শহরে আজ সকালে দুই সশস্ত্র ডাকাতের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নিরাপত্তায় সন্তুষ্ট, সিরিজ খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা।
2 টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে আজ এক বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজটি খেলতে 16 অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। আর 2 টেস্টের সিরিজটি শুরু হবে 4 দিন পর, অর্থাৎ 21 অক্টোবর মিরপুরে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। আর সফরের শেষ টেস্ট শুরু হবে 29 অক্টোবর চট্টগ্রামে। সংবাদের সূত্র, বাসস, কালের কণ্ঠ, কালবেলা।